কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। রাজনীতি আজকেও উত্তাল সন্দেশখালীকে কেন্দ্র করে, কারণ সন্দেশখালী এখন যে পর্যায়ে পৌঁছেছে, গত 7 তারিখ থেকে যে ঘটনা ঘটতে দেখেছিলাম আমরা, তারপর থেকে এক সপ্তাহেরও বেশি সময় ধরে সন্দেশখালী উত্তপ্ত রয়েছে। এবং এবার আর শুধু রাজ্য নয়, রাজধানীতে পৌঁছে গিয়েছে, একেবারে রাইসিনা হিলসে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছে সন্দেশখালীর আঁচ। গতকালই আপনারা সকলেই জানেন, তফসিলি কমিশনের পক্ষ থেকে পরিদর্শনে গিয়েছিল একটি প্রতিনিধি দল। সেখানে ছিলেন চেয়ারম্যান অরুণ হালদারও। আজকে তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে তফসিলি কমিশনের পক্ষ থেকে পরিদর্শনের পর যে রিপোর্ট, সেই রিপোর্ট আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে পৌঁছে দেওয়া হয়েছে এবং সেই রিপোর্টে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন তফসিলি কমিশনের চেয়ারম্যান। একদিকে যখন এই পরিস্থিতি, তখন আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে মামলা দায়ের হচ্ছে যাতে এ রাজ্যে সন্দেশখালী মামলা না হয়, ভিন রাজ্যে নিয়ে যাওয়া হয়। কেন্দ্রীয় বাহিনী যাতে সন্দেশখালীতে দেওয়া হয় নিরাপত্তার জন্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে কেন আটকানো হয়েছে তা নিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ। সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি এবং সাংসদ, তাকে কালকে আটকে দেওয়া হয়েছিল, তিনি অসুস্থ হয়ে পড়েন, সেই নিয়ে স্বাধিকার ভঙ্গের অভিযোগ করেছেন সংসদে। সংসদীয় কমিটি তলব করেছে রাজ্য পুলিশের ডিজি সহ পুলিশের ঊর্ধ্বতন 2 আধিকারিককে। এইভাবে যখন একটা প্রশাসনিক চাপ তৈরি হচ্ছে, রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালও তখন বলছেন যে 48 ঘন্টার মধ্যে রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের থেকে তিনিও রিপোর্ট চাইবেন এবং সেই রিপোর্ট পর্যালোচনা করবেন তিনি। এরই মধ্যে আজকে সন্দেশখালীতে গিয়েছিল ভারতীয় জনতা পার্টির একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম, যে টিমে ছিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিধায়ক, সাংসদরা সহ কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, এবং সেই টিমকেও আটকে দেওয়া হয়। তারা সেখান থেকে শেষ পর্যন্ত বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করে, তারপরে তারা ফিরে আসেন রাজভবনে। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের কর্মী সমর্থকরা তারাও রওনা দিয়েছিলেন, কিন্তু সন্দেশখালী যাওয়ার 5 কিলোমিটার আগে রামপুরে তাদের আটকে দেওয়া হয়। সেখানে অবস্থান বিক্ষোভ করেন, প্রতিবাদ জানান অধীর রঞ্জন চৌধুরী, তারপর ফিরে আসেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই যে সন্দেশখালী সম্পর্কে একটা প্রচার চালানো হচ্ছে, তফসিলি কমিশন বলছে যে দিনের পর দিন নাকি রাতের বেলা নির্যাতন করা হতো এলাকার মহিলাদের, তাহলে সেই সময় বিরোধী দলের নেতৃত্ব কেন এই বিষয়ে এতদিন ধরে, যদি দিনের পর দিন এই ঘটনা ঘটে থাকে, কেন মুখ খোলেনি, কেন প্রতিবাদ জানায়নি, সেটা যেমন একটা বিষয়। পাশাপাশি এই বিষয়টি নিয়ে রাস্তায় নেমে তারা রাজনৈতিকভাবে মোকাবিলা করারও বার্তা দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থেকে। ফলে এই সন্দেশখালীকে কেন্দ্র করে কি বলছে রাজ্যের শাসক এবং বিরোধী পক্ষ, তাই নিয়েই আমাদের আজকের বাংলা বলছেন মঞ্চের আলোচনা। যে আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র বিথিকা মণ্ডল, ডক্টর বিথিকা মণ্ডল, বিশিষ্ট অধ্যাপিকা। আমাদের সঙ্গে রয়েছেন শক্তি মৈত্র, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শক্তি মৈত্র। রয়েছেন পল্লব মুখোপাধ্যায়, সিপিএমের মুখপাত্র পল্লব মুখোপাধ্যায়। আপনাদের প্রত্যেককেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমরা প্রথমে দর্শকদের জানাবো যে এই যে ভারতীয় জনতা পার্টির একটা বিশেষ টিম, ফ্যাক্ট ফাইন্ডিং টিম, যে টিমে মূলত মহিলারাই ছিলেন, তারা যে আজকে সন্দেশখালী গেলেন, কি দেখলেন তারা, তাদের কি অভিযোগ, পাল্টা কি অভিযোগ, কি বলছে সন্দেশখালী, আমরা দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে। কেন্দ্রীয় মন্ত্রী, তাদের সাথে সেইভাবে বিহেভ করো। বিজেপির গন্তব্য সন্দেশখালী, রামপুরে আটকায় পুলিশ, রাস্তাতেই বসে বিক্ষোভ। সুকান্ত শুভেন্দুর পর এবার নাড্ডার নির্দেশে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল, প্রত্যেকেরই গন্তব্য সন্দেশখালী। সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলেছে জাতীয় মহিলা কমিশন, ঘুরে গিয়েছেন তপসিলি কমিশনের চেয়ারম্যান। রাজ্যপাল মহিলাদের সঙ্গে কথা বলে তাঁর রিপোর্ট তৈরি করেছেন, কিন্তু তাতেও দমছে না বিজেপি। শুক্রবার ফের একবার তাই বঙ্গ রাজনীতির শিরোনামে সন্দেশখালী। রামপুরে পুলিশের ব্যারিকেডে আটকে পড়ে বিজেপির প্রতিনিধি দল। বাধা পেয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারা। বিক্ষোভ, কথা কাটাকাটির জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূল প্রতিনিধিরা সন্দেশখালী যেতে পারলে কেন বিজেপি নয়, প্রশ্ন তোলেন নাড্ডার প্রতিনিধিরা।
पुलिस कहीं न कहीं ये भी लगता है शेख शाहजहां के गुर्गे ही हैं, टीएमसी के गुर्गे हैं। अगर जो मुस्तैदी से आज रोकने का काम कर रही है, यही मुस्तैदी अगर ये पुलिस वाले शाहजहां के गुर्गे को रोकने के लिए की होती तो आज हमारी बेटियां, आज हमारी बहुएं जो प्रताड़ित हुई, उन्हें अत्याचार हुआ, उसके साथ अनाचार हुआ, ये नहीं होता। এটা ঠিকই কয়েকদিন আগে সন্দেশখালী যায় তৃণমূলের উত্তর 24 পরগনার প্রতিনিধিরা। ন্যাজাট হয়ে পার্থভৌমিকেরা যান কালীনগর, পুলিশ তাদের আটকায়নি। যেমন ওই একই জায়গায় ন্যাজাটে এদিন পুলিশ আটকায়নি দিলীপ ঘোষকে। একসময় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল তাদের মধ্যে নির্দিষ্ট কয়েকজনকে সন্দেশখালী পাঠানোর জন্য পুলিশের কাছে অনুমতি চায়, কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। বিজেপির অভিযোগ, তথ্য গোপন করতেই পুলিশ সন্দেশখালীতে পৌঁছতে দিচ্ছে না। তো সেইখানে যেখানে গলতি হয় তো নিশ্চয়ই এখানে সেই জন্য सरकार इसलिए ये छिपाना चाहती है, क्योंकि इतना ज्यादा वहाँ पे लोगों को प्रताड़ित किया जाता गया है, इतना लोगों के साथ, हमारी महिलाओं के साथ इतना अत्याचार किया गया है कि सच सामने ना आए, जिसके वजह से ये सरकार, इस सरकार के द्वारा वहाँ जाने से रोका जा रहा है। জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের সঙ্গে কলকাতা টিভি ও সন্দেশখালীর মহিলাদের সঙ্গে আলাদাভাবে কথা বলে, তাদের অভিযোগের কথা জানতে চায়। শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দার এরাই করে বেড়াচ্ছে এই সবগুলো। এই সন্দেশখালীটাকে একদম মানে কি বলবো, আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে ওরাই। দলের উপরে ক্ষুব্ধ না শুধুমাত্র শাহজাহান, শিবু, শাহজাহান শেখের উপরে, আমরা উত্তম সর্দারের উপরে ক্ষুব্ধ। আপনাদের বাড়ির কোনো মহিলার উপরে নির্যাতন হয়েছে? আপনার বাড়ির হয়েছে? না, হয়নি। আপনি এরকম কাউকে চেনেন যে মহিলার উপরে নির্যাতন হয়েছে? যাদের উপরে হয়েছে তারা কি বলেছে, বলবে? না, আমাকে ডাকেনি। আপনার উপরে শারীরিক নির্যাতন হয়েছে? না, আমাকে নির্যাতন করেনি। হয়নি আপনার উপরে শারীরিক নির্যাতন? আমার উপরে শারীরিক নির্যাতন। এরই মধ্যে কয়েক ঘন্টার বিক্ষোভের পর সন্দেশখালীর রামপুর থেকে ফিরে যায় বিজেপির প্রতিনিধিরা। রাজ্যপালকে নালিশ জানানোর কথা বলে যান অগ্নিমিত্রারা। কলকাতা টিভি। আমি একদম প্রথমে আসবো রাজ্য বিজেপির মুখপাত্র অধ্যাপিকা ডক্টর বিথিকা মণ্ডলের কাছে। যেটা আপনার কাছে প্রশ্ন, যে এই যে দেখুন যে অভিযোগটা আপনাদের দলের পক্ষ থেকে করা হচ্ছে যে সেখানে আটকে দেওয়া হচ্ছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সামগ্রিকভাবে যে 144 ধারা জারি ছিল তা সরিয়ে নেওয়া হয়েছে, এখন 19টি জায়গায় রয়েছে। এই 19টি জায়গার মধ্যে যেখান দিয়ে অগ্নিমিত্রা পাল সহ বাকিরা প্রবেশ করতে চাচ্ছিলেন তাদেরকে বাধা দেওয়া হয়েছে। আর অন্যদিকে দিলীপ ঘোষ সেখানে বসে খিচুড়ি খেয়েছেন, সেই ছবিও আমরা দর্শকদের দেখিয়েছি দিনভর। হ্যাঁ, আসলে তাহলে ওই রাস্তা দিয়ে যাওয়ার প্রয়োজনটা কি? না না, এই যে অ্যাকচুয়ালি আপনাদের যে ওই রাস্তা দিয়ে যে যাচ্ছেন ওনরা, আপনাদের এই যে 144 ধারার কথা বলা হচ্ছে, এই 144 ধারাতে কিন্তু বারবার করে আমাদের প্রতিনিধিরা দেখতে চেয়েছেন প্রথমত যে আপনাদের কোথায় লেখা আছে যে আমরা 4 জন ওখানে যেতে পারবো না, কি 3 জন যেতে পারবো না, কাউকেই যেতে দেয়া হবে না। কিন্তু এটা কেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটা কথা বলি, আমাদের সংবিধানে লেখা আছে যে নারী যদি যত মানে বাবা সাহেব আম্বেদকর বলেছেন, নারী যত উন্নতি করবে তত সেই রাজ্য, সেই জায়গা তত উন্নত হবে। আর নারী যত সমান অধিকার নারীর, এটা আমাদের সংবিধানের উল্লেখ আছে। তাহলে পরে আজকে আপনি ভাবুন, সারা পশ্চিমবঙ্গে আমরা যে চিত্র দেখছি, সেখানে আমরা নারীরা কি সেই সমান অধিকারটা পাচ্ছি? আমি নারীর সমান অধিকারটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমি বলছি প্রশাসন একদিকে আমরা দুটো ছবি তো দেখাচ্ছি, যে জায়গাতে আমি দেখাচ্ছি যে যেখানে যেতে পারছেন সেখানে আপনাদের কেন বাধা দেওয়া হচ্ছে? যে জায়গাতে বসে আজকে আমি এই কথাটা বলছি, কারণ হচ্ছে সন্দেশখালীর নারীরা, আজকে বারাসাতের নারী, আমি যেভাবে চলতে পারছি, আজকে সন্দেশখালীর নারীরা সেই সমান অধিকার পেয়ে সেইভাবে কি চলতে পারছে? কেন নয়? সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদেরকে কেন দেখতে হচ্ছে বকটুই, কেন দেখতে হচ্ছে জয়নগর, কেন দেখতে হচ্ছে হাঁসখালি, কেন দেখতে হচ্ছে আমাদেরকে সন্দেশখালী, কেন দেখতে হচ্ছে পার্ক স্ট্রিট? আজকে পশ্চিমবঙ্গের মেয়েরা তারা তো ভোট দিয়েছেন, তারা ভোট দিয়ে একজন নারীকেই তারা পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধি করেছে। তাহলে সেই জনপ্রতিনিধি পশ্চিমবঙ্গকে কেন কেন্দ্রীয় সরকার সবচেয়ে নিরাপদতম বলছে? সেই পশ্চিমবঙ্গে না, সেই কেন কলকাতাকে নিরাপদতম বলছে? নিরাপদ নয় কেন? কেন নিরাপদ বলছে কেন্দ্রীয় সরকার? বলছে তো ধর্ষিত এটা তো কেন্দ্রীয় সরকার বলছে। প্রতিদিন বিথিকা দেবী, এটা তো কেন্দ্রীয় সরকার বলছে, কেন্দ্রীয় সরকার বলছে। আজকে তো তথ্য প্রমাণ
দেখিয়ে দিচ্ছে বেশ, যে আপনার কথা আমি শুনলাম, আমি সন্দেশখালীর দর্শকদের শুনিয়েছি। চিৎকার আমি আসবো করে তারা- শক্তি মৈত্রের আমি কাছে। একথাটা যে বলতেই পারবো যে সন্দেশখালীর মহিলারা আজকে চিৎকার করে বলছে রাতের অন্ধকারে সেই মেয়েদের, যে মেয়েরা অল্প বয়সী, যে বধূরা অল্প বয়সী, তারা তাদের বেশ, পরিবারের আমি সঙ্গে শুনলাম, রাতে থাকতে আমি পারবে শুনলাম, না। বাকিদের তাদেরকে টেনে কথা নিয়ে শোনা যাওয়া ধৈর্য হবে রাখুন। কেন? আমি শক্তি এবং মৈত্র- তাদেরকে বুঝলাম, বুঝলাম, অত্যাচার দিদিকা দেবী, তৃণমূলের বুঝলাম। অফিসে নিয়ে গিয়ে করা হবে কেন, কি জন্য, আর কি জন্য এই বেশ, বেশ, এক বুঝলাম। মিনিট। না, না, বাকিদের আমাকে বলতে বক্তব্য দিতে শুনুন, হবে। বাকিদের বক্তব্য এই শুনুন, আপনি একা মাননীয়- বলবেন, this is এই not a street মাননীয় corner, দিদিকা দলের দেবী। This is প্রতিনিধি not a street একটা corner। ছোট্ট আমি কথা। আপনাকে অনেকক্ষণ সময় দিয়েছি, একটা আসবো ছোট্ট শক্তি কথা মৈত্রের বলবো কাছে। যে আমি আসবো নারীর শক্তি মৈত্রের কাছে। চেহারার আজকে যে বর্ণনা কথা বলা দিচ্ছি। হচ্ছে, এই যে নারীর আমরা চেহারার দেখাচ্ছি, বর্ণনা। আজকে দিলীপ ঘোষ ওখানে গিয়ে তিনি র্যালি করতে, তিনি হাঁটছেন রাস্তায়, সেখানে স্লোগান উঠছে দিলীপ ঘোষ স্বাগতম, তারপরে দেখলাম তিনি বসে বসে খিচুড়ি খাচ্ছেন তার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে। তিনিও তো সন্দেশখালীতে বসেই তার কর্মসূচি পালন করেছেন। কিভাবে সম্ভব হচ্ছে? তার মানে যে 19টা জায়গা 144 ধারা রয়েছে, সেখানে কংগ্রেসও ঢুকতে চাইছে, অগ্নিমিত্রা পালও ঢুকতে চাইছে। আপনাদের কি মনে হয় না যে সেই জায়গাগুলো নিশ্চয়ই কোনো কারণ আছে? অঙ্কুর, এর আগে আমার আগে ভারতীয় জনতা পার্টির একজন প্রতিনিধি বললেন, ব্যক্তিগতভাবে যিনি নিজেও একজন মহিলা। আমি তোমাকে একটা কথা খুব পরিষ্কারভাবে বলি, সৃষ্টির উৎসকে মহিলারা। আজকে একটা কথা আমি প্রচার মাধ্যমের মধ্যে দিয়েই অনুরোধ করছি, এই যে বিভিন্ন সংবাদ মাধ্যম গিয়ে জিজ্ঞেস করছে আপনাকে শারীরিক নির্যাতন করছে কিনা, এটা বন্ধ হওয়াটা বেটার। কারণ এতে বাংলার মুখ পুড়ছে। আজকে আমরা এটা যে বিবেকানন্দের বাংলা, এটা যে বিদ্যাসাগরের বাংলা, এটা যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এটা যে রাজা রামমোহন রায়ের বাংলা। একটা কথা শক্তিদা, আপনি বলছেন বিভিন্ন সংবাদ মাধ্যম গিয়ে জিজ্ঞাসা করছে সঠিক কি বেঠিক। আমি এই বিষয়টা নিয়ে আপনার কাছে আবারও ফিরে আসবো, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্ন উত্থাপন করেছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শক্তি মৈত্র, যে সংবাদ মাধ্যমের এই প্রশ্ন করা উচিত কিনা যে কোনো মহিলার সঙ্গে তাকে দৈহিকভাবে নির্যাতন করা হয়েছে কিনা, আপনার কেন মনে হচ্ছে এই প্রশ্নটা খারাপ? না, এই প্রশ্নটা খারাপ আমি এই কারণে বলছি না, একটা নারীর লজ্জা হচ্ছে তার ভূষণ। আজকে আমি যেটা প্রথমেই বলতে চাই, না না, আমরা শুনুন একটা বিষয় আমি একটা প্রথমত ক্লিয়ার করে দিই, নারীর লজ্জা ভূষণ এ নিয়ে আপনার সঙ্গে আমার কোনো দ্বিমত নেই। যে নারী বলছেন যে এই অঞ্চলে দিনের পর দিন এই ঘটনা ঘটেছে, সত্যের সন্ধানে গিয়ে আমরা খালি এই বিষয়টি জানতে চাইছি যে কোন নারীর সঙ্গে সেই ঘটনাটি ঘটেছে। আমরা সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই বলছেন আমার অমুকের সঙ্গে হয়েছে বলে শুনেছি, পাশের বাড়ির সঙ্গে হয়েছে বলে শুনেছি। এইটাই আমাদের প্রশ্ন। অঙ্কুর, কোন মহিলার কেউ যদি যৌন ক্ষুধা নিবারণের জন্য আদিম প্রবৃত্তিকে প্রয়োগ করে, কোন মহিলা কখনোই কনফেস করতে পারে বা স্বীকারোক্তি দিতে পারে না। দিতে পারে পার্সোনালি একজন কমিশনের কাছে আলাদাভাবে, ঠিক, কিন্তু ইন ফ্রন্ট অফ অল আদার্স কখনোই বলতে পারে না যে আমি শারীরিকভাবে নির্যাতিত। না মানে আপনি কি দেখেননি যে বিভিন্ন সংবাদ মাধ্যমে হয়েছিল? আমি এবং তাই নিয়েও বঙ্গোক্তি শুনেছি নারায়ণ গোস্বামীর মুখে। তিনি বলেছেন যাদের সাজিয়ে গুজিয়ে আনা হলো তারা আদৌ ওখানকার মহিলা নন, এ কথাও শুনেছি। আমি শুধু যেটা বলতে চাই, আজকে 40, 41, 42 দিন প্রায় তোমার এই চ্যানেলে বসে বা বিভিন্ন চ্যানেলে সন্দেশখালী একটা খবর, কখনো লেফটরা, কখনো ভারতীয় জনতা পার্টি, কখনো তৃণমূল কংগ্রেস, কখনো জাতীয় কংগ্রেস, এমনকি মাইনরিটি সেল, মহিলা কমিশন, সবাই যাচ্ছে। একমাত্র প্রবেশ অধিকার পেয়েছে এখনো পর্যন্ত সুজিত বোস, পার্থ ভৌমিক, পরবর্তীকালে নারায়ণ গোস্বামী। এই যে ব্যাপারটা, কংগ্রেস তো আজকে প্রথম গেল, আর কংগ্রেস আজকে প্রথম গেল এবং সেখানেও কংগ্রেসকেও আটকে দেওয়া হয়েছে। এটা এক্সপেক্টেড, আটকে দেওয়া হয়েছে কারণ যদি প্রবেশ করতে দেওয়া হতো, আজকে যেটা আমার বক্তব্য, আমি কোনোদিন ব্যক্তিগত আক্রমণে বিশ্বাস করি না, কিন্তু মুখ্যমন্ত্রী যদি শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের ধরে একটা দৃষ্টান্তমূলক
একটা স্থাপন পশ্চিম বুঝতে পেরেছি আপনার অবস্থানটা। আমি আসবো সিপিএম এর কাছে এই বিষয়ে বক্তব্য শুনবো। ইতিমধ্যেই দর্শকদেরও জানিয়ে রাখি, ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই আলোচনায় আরো একজন বিশিষ্ট অতিথি, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদার। কোহিনুর, আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি আসবো সিপিএম এর কাছে, পল্লব মুখোপাধ্যায়, সিপিএম এর মুখপাত্র। পল্লব, এই যে আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, দিলীপ ঘোষ সেখানে গিয়ে তার কর্মী সমর্থকদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, খিচুড়ি খাচ্ছেন, আর এখানে ভারতীয় জনতা পার্টির এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা 144 ধারায় আটকে দেওয়া হয়েছে বলে তারা বিবিধ প্রতিবাদ করছেন। কি বলবেন এই বিষয়টিকে? দেখুন, যেটা স্পষ্ট করে বলা যায় যে দিলীপ ঘোষ কি করেছেন, কোথায় গেছেন, কোথায় মানুষকে সাধারণ যারা না মানে আচরণ করছে কি প্রশাসন কোথায় গেছে? দিলীপ ঘোষ সন্দেশখালী সব জায়গায় এখন 144 ধারা নেই, না নেই তো, উঠে গেছে তো। এবার উনি কোথায় গেছেন, বাকিরা কোথায় গেছেন, এটা একটা বিষয়। এটা মূল বিষয় হলো যে 144 ধারা সেখানেই জারি আছে যেখানে মানুষ মুখ খুলে কথা বলছে, ক্ষোভ দেখাচ্ছে। দিলীপ ঘোষ তার মনে হয়েছে খিচুড়ি খেয়েছে, সেটা দিলীপ ঘোষের ব্যাপার, তার পার্টির ব্যাপার। কিন্তু মানুষ যেখানে কথা বলেছে সেই জায়গাগুলোতেই আটকে দেওয়া হয়েছে, মানুষকে যাতে ঢুকতে না দেওয়া হয়। এটা আজকে এরকম প্রথম হয়েছে এরকম নয়, যখনই যেখানে মানুষ বক্তব্য রেখেছে। তৃণমূল একটা কথা বারবার বলছে, আপনারাও বললেন বলার সময়, যে এতদিন সবাই 10 বছর ধরে চলছে, 12 বছর ধরে চলছে, 2 বছর ধরে, 1 বছর ধরে, যাই চলে থাকুক, মানুষ এতদিন বলেনি কেন, এখন কেন বলছে? মানে এমন একটা চাপিয়ে দেওয়া হচ্ছে মানুষের কাছে, কেন মানুষ বলছে না না, কেন মানুষ বলছে না, এতদিন কেন বলেননি, মানে নিরাপদ সর্দার কেন বলেননি, সাধারণ মানুষ ভয় পেতে পারেন, নিরাপদ সর্দার কেন ভয় পাচ্ছেন? এখনো জেলে কিন্তু নিরাপদ সর্দারই, আর কেউ জেলে নেই কিন্তু, তাকে কালকে জামিন দিয়ে সঙ্গে সঙ্গে আবার একটা মিথ্যা মামলা আবার ঝুলিয়ে আমার বক্তব্য তাহলে নিরাপদ সর্দার অন্তত নিরাপদ সর্দার ফোন করে মোহাম্মদ সেলিমকে বলতে পারতেন যাতে প্রেস কনফারেন্সে বিষয়টা ওঠে। সর্দারই জেলে আছে, কার ইয়েতে প্রথমে জেলে গেছিল শিবু হাজরা, যাকে পুলিশ খুঁজছে, কিন্তু পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না, তার এফআইআর এর প্রেক্ষিতে নিরাপদ সর্দারকে খুললো কেউ। ওখানে শুনুন, আমরাও যারা রাজনীতি করি বা আপনারাও যারা টিভিতে সাংবাদিকতা করছেন বা টিভির মানুষ দেখছে, যে বর্তমানকালে দাঁড়িয়ে একটা মুখ খোলা মানে তার এগেইনস্টে পুরো প্রশাসন। এই যে কংগ্রেসের আমি তো বুঝলাম, কিন্তু এতদিন তো আমরা মুখটা খুলতে নিরাপদ সর্দার যাচ্ছে না, না হচ্ছে না, সব জায়গায় সন্ত্রাস আছে, সব জায়গায় কিছু না কিছু নিরাপদ সর্দার কি ফোনে বলতে পারতেন মোহাম্মদ সেলিমকে যে আপনি কলকাতা থেকে প্রেস কনফারেন্স করে বলুন সন্দেশখালীর এই অবস্থাটা? বিষয়টা নয়, সেখানে সন্ত্রাসটা সেই জায়গায় যেখানে মানুষ মুখ খুলতে ভয় পাচ্ছে, লিটারালি মানুষ ভয় পাচ্ছে। নিরাপদ সর্দার তো কলকাতার ছিলেন, সন্দেশখালীতে তিনি যাননি। নিরাপদ সর্দারই তো জেলে রয়েছে, ভয় তো আমার বক্তব্য হচ্ছে তিনি কেন বলেননি, তিনি কেন বলেননি জেলে নেই? আমি বলছি তিনি কেন বলেননি নিরাপদ সর্দার? মানুষ সংগঠিত এমনি হয়ে যায়নি, কিন্তু কোথাও আমি আপনার কাছ থেকে উত্তরটা পেলাম না। আশা করি দর্শকরা নিশ্চয়ই আপনার বক্তব্য থেকে উত্তর পেয়েছেন। আমরা এই আলোচনায় ফিরে আসবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমরা এই আলোচনার শুরুতে বিরোধী ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস এবং বামেদের বক্তব্য শুনেছি। আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। তৃণমূল কংগ্রেসের কাছে যে প্রশ্ন আমার, যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে অধীর রঞ্জন চৌধুরী থেকে ভারতীয় জনতা পার্টি এদের যে প্রতিনিধি দল গিয়েছিল, কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে অন্তত 2 জন করেও যদি যেতে দেওয়া হতো, পুলিশকে নিয়ে যাব, কিন্তু তাও আমাদের বাধা দেওয়া হয়েছে। কেন এই বাধা দেওয়ার প্রয়োজনীয়তা? দেখুন, এটা আপনি আইনেই আছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেখানে একটু খারাপ থাকে, সেখানে একটা সিচুয়েশন মেনটেন করার জন্য প্রিভেন্টিভ ডিটেন করা হয়। সেটা বহু জায়গায় হয়েছে ভারতবর্ষে। তৃণমূল কংগ্রেসের এমপিতে তো আসামে এয়ারপোর্ট থেকে ঢুকতে দেওয়া হয়নি, সেরকম একাধিক হয়েছে। আলটিমেটলি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হলে সবাই ঢুকতে পারবে, কিন্তু সেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ধীরে ধীরে ইমপ্রুভ করছে, আপনারা দেখিয়েছেন। আর কোনো গন্ডগোল নেই, আর কোনো ঝামেলা নেই, পুলিশ পিকেটিং হয়েছে, এবং নিশ্চয়ই পুলিশ ঘুরে বেড়াবে এমন তো সিচুয়েশনটা নর্মাল নয়, ধীরে ধীরে এটা নর্মাল হবে। কিন্তু প্রশ্নচিহ্নটা হচ্ছে এই সন্দেশখালীটা নিয়ে কাদের কাদের কী কী সুবিধা হতে পারত। মানে ভেরি স্যাড ফর কংগ্রেস। কংগ্রেসের সংগঠন সব থেকে উইক। আমি দেখলাম যে কংগ্রেস ইজ ভেরি লেট টু ক্যাচ দি ইস্যু, মানে ইস্যুটাকে কে বেশি নেবে। আমার প্রশ্নটা দেখুন, এই প্রশ্নের উত্তর সিপিএম এখনও পেল না, যে সিপিএম কি এই যে 12 বছর ধরে টানা যারা যে কথাগুলো বলছে, যে ধর্ষণ হয়েছে, যৌন নিগ্রহ হয়েছে, মহিলাদের উপর অত্যাচার হয়েছে, এই কথা 12 বছর কি সিপিআইএম বা অপোজিশন এনলাইটেন্ড ছিলেন না? তারা কি জ্ঞানোদীপ্ত ছিলেন না এ বিষয়ে? আমরা ছিলাম না, আমরা জানতাম না। যদি এরকম হয়ে থাকে তারা নিশ্চয়ই জ্ঞানোদীপ্ত ছিলেন, বলেননি।
আর যদি না থাকেন কেন না থাকতে পারে? বলছেন সন্ত্রাসের জন্য। বীর সিপিএম সন্ত্রাসের ভয়তে বলেনি। আচ্ছা, আমি ধরলাম যে সিপিএম এর ওখানে সাধারণ কর্মীরা যে প্রায় ক্ষুদিরাম বোসের মতো সত্যি কথা বলে সংগ্রাম করে বর্তমানে জেল খাটছেন নিরাপদ সর্দার, আমি তার বৈপ্লবিক সত্তাকে সম্মান জানিয়ে বলছি 12 বছরে তার নির্বাচন 40% ভোট তিনি লাস্ট পেয়েছিলেন হেরে গিয়ে 2016-তে, এখন ওখানে আইএসএফ দ্বারায় 7% ভোট পায়। তো যাই হোক, তিনি বিধায়ক পদে নাই দাঁড়াতে পারেন, তার দল নাও দাঁড়াতে পারেন, তিনি নিশ্চয়ই জানতেন এত বড় ঘটনা হচ্ছে, প্রতিদিন হচ্ছে, ডেইলি হচ্ছে, তিনি নিশ্চয়ই জানতেন। তাহলে তিনি বলেননি কেন? তিনি পাবলিক মিডিয়াতে বলেন, সিপিএমকে জানাননি কেন? সিপিএম এর একটা কর্মী জানতে পারে। সমস্যা হলো এখন এটা উঠে এসেছে, সামনে ইলেকশন আছে, উনি ইলেকশন বক্তব্যটা শুনে সমস্যা আছে, আমি বুঝবো না। না, আমি তো বলছি যে জানতেন না, যদি জানতেন তো নিশ্চয়ই বলতেন। তাহলে একটা দিকে অন্তত পশ্চিমবঙ্গে তো সমস্যা আছে, শুনে নিন পল্লব, আমি আপনাকে সময় দেব। এবার ঘটনা হচ্ছে বিজেপিও জানতে পারতো ঘটনাটা, এবার হঠাৎ করে এখন লোকে নেমে আন্দোলন করছে, প্রতিবাদ করছে এবং কমপ্লেন। দেখুন, আন্দোলন প্রতিবাদ করার অধিকার সবার আছে, এটা তো চারদিক দিয়ে ঘিরে নেবো, লাইফ ফেল করে দেবো, ভাতে মারবার জমানা নেই, সেই জমানা নেই। যারা জমানা করতো তারা 2%-এ নেমে গেছে, তাই আন্দোলন করার সবার অধিকার আছে। আন্দোলন করেছে, এফআইআর হয়েছে, তৃণমূল নেতার বিরুদ্ধে হয়েছে, বিজেপি নেতার বিরুদ্ধে হয়েছে, সিপিএমের নেতার বিরুদ্ধে হয়েছে, যাদের বিরুদ্ধে রেসপেক্টিভ এফআইআর হয়েছে, অ্যারেস্ট হয়েছে, ইনকোয়ারি হচ্ছে, ইনভেস্টিগেশন হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে এইটাকে পলিটিসাইজেশন করার জন্য যে ছেদ স্ক্রিপ্ট এবং স্ক্রিপ্টের পর স্ক্রিপ্ট অসুস্থ হয়ে গেছে, পড়ে গেছে, এবং 3টে পার্টির কম্পিটিশন, একটার পার্টির মধ্যে 3টে নেতার কম্পিটিশন, আলটিমেটলি ম্যাটারটা গিয়ে ডাইলিউট করছে। আমার কথা হচ্ছে, যদি একজন ভিকটিম থাকতেন, একজন, সিপিএম সেই নেতা সেই ভিকটিমকে কমপ্লেন করায়নি, কমপ্লেন করাতে পারতেন। কমপ্লেন যদি না নিত পুলিশ, ইউ হ্যাভ এভরি রাইট, পুলিশ ইন অ্যাকশন, সিপিএম আছে, বিজেপি আছে, তারা জানতেন, তারা নিয়ে আসতেন। আমি শুধু লাস্ট একটা কথা বলবো, ধরুন 12 বছর ধরে চলছে, আমার ধারণা 12 বছরে তৃণমূলের উপর প্রবল ক্ষোভ হওয়া উচিত মানুষের। তো ক্ষোভের রেফারেন্ডাম আমরা কি পাবো? ক্ষোভের রেফারেন্ডাম আমরা জেনারেলি ব্যালটে পাই। এবার ধরুন সিপিএম, বিজেপি, কংগ্রেস একত্রিত বলে পঞ্চায়েত ভোট তো তৃণমূল লুটে নিয়েছে, আমি সেগুলোকে সাইডলাইন করলাম, বাদ। যেই জেনারেল ইলেকশন, অ্যাসেম্বলি এবং লোকসভা, সে তো তৃণমূলে পুলিশ করায়নি, কেন্দ্রীয় বাহিনীর অমিত শাহ পুলিশ করিয়েছে, 2016 সালে করিয়েছেন, 19 সালে করিয়েছেন, 21 সালে করিয়েছেন। তৃণমূল কংগ্রেসের 1% ভোট কমেনি। তৃণমূল কংগ্রেস 2011-তে হেরেছিল 40% না 41% ভোট ছিল, এখন তৃণমূলের লাস্ট 2021-এর ভোট হচ্ছে 53%-র কাছাকাছি। তাহলে যে পার্টি এত অত্যাচার করেছে, মানুষ যেখানে কেন্দ্রীয় বাহিনীকে দেখেছে, নির্বাচন কমিশনকে দেখেছে, অনেকগুলো অভিযোগ, মানুষ তৃণমূলের বিরুদ্ধে বরং ভোট বেশি দিয়েছে তৃণমূলকে। এক এক করে আসবো, আমি আসবো প্রথমে পল্লব মুখোপাধ্যায়ের কাছে। পল্লব, কি বলছিলেন আপনি এই বিষয়ে? উনি যে বলছিলেন যে এতক্ষণ ধরে সেই 5% তৃণমূলের সন্ত্রাস, কেউ বোঝেনি, এর পুলিশ তার পুলিশ, এই তারপরে কেউ নাম দেয়নি। তো নন্দীগ্রামের সময় তো উনি অনেক বলেছিলেন বাচ্চা টাচ্চা চিড়ে ঠিরে, মানে ওনার দল বলেছিল যে চিড়ে ঠিরে ফেলে দিয়েছে হলদি নদীর তীরে। তো কটা মা এসে রিপোর্ট করেছিল? এসেছিল? আসেনি, কোনো রিপোর্ট হয়নি। কোনো রিপোর্ট হয়নি মানে এফআইআর হয়নি, কত বছর হয়নি আছে, কজন ভাই এফআইআর হয়নি, আসেনি, এফআইআর হয়নি। এগুলো মিথ্যে কথা যেগুলো ওনারা বলেছে। এই তৃণমূলের বর্তমানকালের পরিস্থিতি দাঁড়িয়ে মানুষ যখন ক্ষোভ উগরে দিয়েছে, তখন তারা দেখছে কে কি বলেনি, কে কি করেছে। কিন্তু পশ্চিমবঙ্গের এইটাই পরিস্থিতি বর্তমানকালে, যে মানুষকে মুখ খুলতে দেওয়া হচ্ছে না। সেখানে মানুষদের সেলাম যে তারা মুখ খুলে সামনে এসেছে। বিজেপির কাছে আসবো। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা, আমি আপনার কাছে আসছি, আমি আপনার কাছেই আমার প্রশ্ন, যে এই যে আপনারা বলছেন যে আপনাদের দলকে যেতে দেওয়া হয়নি, কি হয়েছিল অন্যান্য জায়গায়, হাতরাসে, অসমে, ত্রিপুরায়, যখন এই তৃণমূল কংগ্রেসের টিম গিয়েছিল, তখন তো সেখানকার সংশ্লিষ্ট সরকার তাদেরকে প্রবেশ করতে দেয়নি। আপনাকে সারা ভারত এখন ভ্রমণ করতে হবে না, এখন জ্বলন্ত যে সমস্যা, এক মিনিট, আমি বলতে দিন, জ্বলন্ত যে সমস্যার মধ্যে আমরা এখন রয়েছি, সেই সমস্যাটাকে আগে আমরা কিভাবে মানে তার থেকে বেরোতে পারবো এবং এই মানুষগুলোকে একটা সুরাহা দিতে পারবো, আগে
আগে সেটা নিয়ে আপনি ভাবুন, আপনাকে এটা আমার অনুরোধ, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই তৃণমূলের প্রতিনিধি ভাই বললেন যে ওখানে কোনো প্রতিনিধিকে যেতে দেওয়া বারণ করা হয়েছে, অমুক সমস্যা তমুক সমস্যা ইত্যাদি। ঠিক আছে, তাহলে টিএমসির প্রতিনিধিরা ওখানে কি করে ঢুকছেন? এবং পার্থবাবু ওখানে গিয়ে ঢুকে বলছেন কি হয়েছে তাই, কে শাহজাহান জানি না তো, কিছুই নাকি তিনি জানেন না। আচ্ছা, ওই যে অভিষেক ব্যানার্জি, যিনি, আমি তো একদম দায়িত্ব নিয়ে বলবো, কোনো দিন কোনো লড়াই আন্দোলনে দেখিনি, হঠাৎ করে ফুরে ওঠা একজন নেতা, উনি বলে দিলেন, সেই সাংসদ, যে কি না ওই ওখানে শাহজাহান কে কই জানি না তো। কি অদ্ভুত একটা ব্যাপার, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে কে বলছে যে ওরা নিজেরা বলেনি, 10 বছর টিএমসির এমএলএ এমপি এরা পঞ্চায়েতের ক্ষমতায় ছিল। আমি বুঝলাম, আমি আপনাকে খালি এই প্রশ্নটা জানতে চাই, এই যে দেখুন আপনাদের দল যখন যেরকম ভাবে আজকে বাধা পাচ্ছে, ঠিক একই রকম ভাবে আমরা সেই ছবি দেখাচ্ছি। তৃণমূল কংগ্রেস যখন গিয়েছিল না অসমে, হাতরাসে, সেই সমস্ত ছবিগুলো তৃণমূল কংগ্রেসকে আটকানো হয়েছিল। আমি সেইটা খালি জানতে চাইছি, এটা কি ঠিক না ভুল? আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি এই মানে এটাই আপনি করবেন যে যেখানে যেটা ঘটবে না ঘটবে তার মানে ওখানে এটা হচ্ছে, অতএব এখানে এটা হবে। এটাই কি স্বাভাবিক? আপনি এই শোষণের, এই নারী অত্যাচারের বিরুদ্ধে আজকে মানে নারী নারী অত্যাচার হয়েছে, মানে আপনি বলছেন এই ঘটনাটা ঘটেছে না ঘটেনি? আমি জানতে চাইছি বিধিকা দেবী, আপনার কাছে আমার খুব ক্লিয়ার প্রশ্ন, আমার ক্যাটেগরিক্যাল প্রশ্নের উত্তর না পেলে কিন্তু আমি ক্যাটেগরিক্যাল উত্তর, আমার ক্যাটেগরিক্যাল প্রশ্ন উত্তর চাইবো। একটা অংশকে, সন্দেশখালীর মহিলাদের একটা অংশকে যেভাবে আপনি আমার প্রশ্নের উত্তর আপনার কাছে নেই, তার মানে আমার প্রশ্নের উত্তর আপনার কাছে আপনি বলবেন, বলুন। আপনি আজকে আমাদের যারা যাচ্ছেন তাদের আপনারা যেতে দিচ্ছেন না, মানে কি কন্ট্রোল করার চেষ্টা করছেন ওই এলাকার যা ঘটনা আপনারা জানতে দেবেন না। আমি যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের উত্তর পেলাম না। একটা বিজ্ঞাপনী বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আমি ঢুকবো কিন্তু একটা, হ্যাঁ বলুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম সেই বিষয়টি নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বক্তব্য শুনেছি। আমি আসবো একবার প্রদেশ কংগ্রেসের কাছে, শক্তি মৈত্রর কাছে আমার প্রশ্ন। এর আগে আমরা দেখেছি হাথরাসের সময় প্রিয়াঙ্কা গান্ধী সেখানে গিয়ে বাধা পেয়েছিলেন যেতে, রাহুল গান্ধী বাধা পেয়েছিলেন যেতে। এবার আজকে আপনারা যখন বাধা পাচ্ছেন সেই বিষয়ে আপনাদের কি বক্তব্য? আমি আপনাকে একটা কথা খুব ক্যাটাগরিক্যালি বলি, যে রাষ্ট্রনায়ক বা নায়িকার মাথায় যখন ঢুকে যায় যে আমি শেষ কথা, এবং যখন দুষ্কৃতকারীরা, সমাজ বিরোধীরা তার আঁচলের তলায় থাকে, তখন তাকে গ্রেপ্তার করা সম্ভব নয়। এবং সেটা আপনাকে পরিষ্কার বলি, প্রিয়াঙ্কা গান্ধী বাধা পেয়েছেন বা অধীর চৌধুরী বাধা পেয়েছেন। একজন বললেন তৃণমূল প্রতিনিধি, অনেক দেরিতে আমরা মাঠে নেমেছি, স্ক্রিপ্ট করেছি, ছেঁড়া ফাটা স্ক্রিপ্ট, অনেক রকম কথা। অধীর চৌধুরী আজকেও আমরা যেমন অধীর চৌধুরী গেছেন, আমরা আজকে উত্তর 24 পরগনার নাগের বাজারে 3 কিলোমিটার রাস্তা পথ পরিক্রমা করে, রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছি তাপস বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। দক্ষিণ কলকাতা করছে। একটা কথা জানা দরকার, এই যদি আজকে ধরুন, তার মানে গণতান্ত্রিক পরিসর আছে বলছেন না? একদমই নেই। শিবু হাজরা, উত্তম সর্দার এরা যদি, এবং শেখ শাহজাহান এরা যদি গ্রেপ্তার হয়ে যেত, তাহলে তো আজকে মুখ্যমন্ত্রীকে এত প্রশ্নের সামনে আসতে। এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বারংবার ধরে উঠছে, সেই 5ই জানুয়ারির পর থেকে এত জনপ্রিয় নেতা শাহজাহান, যার জন্য যার গ্রেপ্তারি ঠেকাতে বা যার বাড়িতে ইডি গেছে বলে এত এত মানুষ মুহূর্তের মধ্যে জড়ো হয়ে যান, সেই জনপ্রিয় নেতা কেন লুকিয়ে রয়েছেন? হ্যাঁ, পুলিশ অ্যাবসকন্ডিং আছে। এ তো সেই জামানার তপন ঘোষ শুকুরের মতো নয় যে লাশ পাচার করতে গিয়ে মুখ্যমন্ত্রী তো বলছে ও ভালো ছেলে, ভোট করায়, তাহলে ধরবে নাকি পুলিশ ওকে? বলাস মাঝখানে বলছেন এমনিতে 2-3%। না না না, আমি আপনার প্রশ্নটা নিয়ে গিয়েছি। আমার বক্তব্য, মুখ্যমন্ত্রীও কিন্তু বলছেন শেখ শাহজাহান টার্গেট। তৃণমূল কংগ্রেসকে বলিনি। না না, তৃণমূল কংগ্রেস কি যদি 2-3% ভোট পাওয়া লোকেদের ডাকা হয়, তাহলে কাল থেকে সিপিআইএম এল সিপিআই কেও ডাকা উচিত, তাদেরও তো অধিকার আছে। ওই তো বললাম, যেখানে মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে বিষয়টা হচ্ছে কি সকলকেই তো ডাকতে হবে, সকলের মতামতটা তো আমরা শুনবই। সেটাই, হ্যাঁ, কিন্তু আপনি এটা বলতেই পারেন যে আপনার বক্তব্যের মাঝখানে টিভি না থাকলে, হ্যাঁ সিপিএম আছে কেউ জানে না, টিভি আছে না, টিভি করে সন্ধ্যাবেলা পাওয়া যায়, আছে কেউ জানতো না। আমার কথা হচ্ছে একটা জিনিস খুব পরিষ্কার, যে বিজেপির সম্মানীয় মুখপাত্র বললেন যে নির্যাতন হয়েছে কি হয়নি আপনি জবাব এন্টায়ারলি। আমি তো অন্তর্যামী নই, আমি বলতে পারবো না। তাহলে বলবেন কে? ভিকটিমকে কোথায় বলতে হবে?
মুখ লুকিয়ে টিভির সামনে বলার আগেও যেটা সাংবিধানিক উপায়, থানায় কমপ্লেন করতে হবে। এবার ধরুন থানা খুব বাজে, কমপ্লেন নিচ্ছে না, তাহলে কোথায় যাবে? কোর্টে যাবে। এবার সত্যি তো কোর্টে কি করে ওখান থেকে যাবে? সেখানে তো বিরোধী দলের কাজ। একদিন তো 144 ছিল না, কিছুই ছিল না, ফোন টোন সব কিছু আছে। বিরোধী দলের নেতারা প্রত্যেক দিন পুলিশ ইনঅ্যাকশনে একটা করে মামলা করে, বলেই দিয়েছে রাজাশেখর মান্তার। এক মিনিট, বিরোধী দলের নেতা যে লড়াইটা দিচ্ছেন, সন্দেশখালীর অতি সাধারণ ঘরের মহিলা, তার পক্ষে কখনো সম্ভব না কোর্টে গিয়ে এই লড়াইটা দেয়া। একটা পন্থা রয়েছে। আমি ছেড়ে দিন, আমি তো সেটাই বলছি যে ঠিকই তো, আমি তো আপনার কথা বিপদে বোঝেননি, আমি আবার বলছি যে হতেই পারে একজন গ্রাম বাংলার মানুষ, তিনি এটা যাবেন না, তাকে গাইড করবে কে? ওখানকার বিজেপির নেতা জানতে পারবেন বা সিপিএম এর নেতা জানতে পারবেন, এই দেখো এটা হচ্ছে, তো তার কাছে বলবেন, এবং কেউ তো যেচে অত্যাচারিত হবে না, তার কাছে বলবেন, সে ব্যাপারটা নিয়ে পার্সু করবেন কোর্টে। কিন্তু আমি অর্ডার জীবন্ত জ্বালিয়ে দিলে ভাই, জীবন্ত জ্বালিয়ে দিলে সে কি করে তার কথা বলবে? আমি আপনাকে দেব বক্তব্য রাখার সুযোগ দেব। এরকম একাধিক কেস হয়েছে, যে কেসে কমপ্লেন হয়েছে, পরবর্তীকালে পুলিশ ইনঅ্যাকশনে মামলা হয়েছে। কিন্তু 12 বছর ধরে টিভির পর্দায় তো 12 বছর ধরে বিজেপি আসছে, সিপিএম আসছে, এক লাইনও বলেনি। আমি একবার বলছি যে যদি আপনারা বলছেন পুরো বিষয়টি কোনোটাই ঘটেনি, তাই তো? আমি কি করে বলবো? আমি তো অন্তর্যামী নয়, যার হয়েছে। পুলিশ তো ধর্ষণের মামলা সুমোটো করতে পারে না, পারে? আপনি মারপিট হয়েছে, আমি সুমোটো মামলা করতে পারি, কিন্তু কেউ একজন ভিকটিম ছাড়া, ভিকটিম যদি কমপ্লেন না করে, তার কমপ্লেন ছাড়া তাকে 164 না করিয়ে সে কি করে? আমার প্রশ্ন ওই জায়গাটা যেটা কংগ্রেস বারবার তুলছে বা বাকিরাও তুলছে, যে শাহজাহান কেন লুকিয়ে রয়েছেন, এবং মুখ্যমন্ত্রী বলছেন শাহজাহান টার্গেট হয়েছে, ইডি টার্গেট করেছে। তার মানে শাহজাহান এমন কিছু করেনি যেটার জন্য তাকে টার্গেট করা উচিত। এই অর্থাৎ শাহজাহান নির্দোষ, সেটা তৃণমূল কংগ্রেস দলগতভাবে এবং প্রশাসনিকভাবে শিওর। দেখুন, ইডি নিয়ে তো আপনি যাই বলেন, আমি ইডি বিষয়টা বলছি না, আমি বলছি আপনাদের দলগত অবস্থানটা কি বা সরকারি অবস্থানটা কি, যে শাহজাহান আইনের পথে চলবে। শাহজাহান অ্যাবসকন্ডিং, শাহজাহানকে সিবিআইও খুঁজছে, ইডিও খুঁজছে, সিবিআই এর কাছে সিডিআর আছে, তার রেকর্ড আছে, খুঁজতেই পারে, পুলিশও খুঁজছে। আমি বলছি রাজ্য পুলিশ কেন খুঁজছে তাকে? ওইটা এফআইআর হয়েছে, তাই আমার বক্তব্য সেইখানেই যে রাজ্য পুলিশ এখনো অবধি, আপনি বলছেন আপনি অন্তর্যামী নন, তাহলে শাহজাহানকে টার্গেট করা হচ্ছে, মানে শাহজাহান টার্গেট হওয়ার উপযুক্ত নয় কিন্তু তাকে টার্গেট করা হচ্ছে, এটা তার মানে আপনাদের দলগত অবস্থান, তাই তো? এবং সেটাই বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন, অর্থাৎ শাহজাহান নির্দোষ। আমি আমার মনে হয় আমার কথাটা চাপিয়ে দিলাম, আমি আমারটা বলে দিই, সেটাই শুনুক মানুষ। হ্যাঁ, শাহজাহানের উপর এক হচ্ছে ইডির কমপ্লেন, মানে অর্থনৈতিক ডিসপুট ইত্যাদি ইত্যাদি। আরেকটা এইখানে যারা যারা ইত্যাদি ইত্যাদি মুখে বলছেন, কিন্তু এখনো পর্যন্ত থানায় একটা কমপ্লেন করেননি, বা আপনি যাকেই জিজ্ঞাসা করছেন সে বলছেন না আমি 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 আই এম নট দ্য ভিকটিম। আমি শুনেছি তারা পুলিশের কাছে, আমি শুনেছি, এটা কিন্তু প্রেসিডেন্ট শেয়ার, আমি আসছি এটা কিন্তু প্রেসিডেন্ট সৃষ্টি হয়ে গেল। আসছি অঙ্কুর দা, আমি আপনাকে বলারই সুযোগ দিচ্ছি, কোহিনূর আপনি শেষ করুন, কনক্লুড করুন। আমি বলছি যে ইকোনমিক অফেন্স যেটা, সেটা অ্যাবসলিউটলি বাজে কথা সব জায়গার ক্ষেত্রে, সেটা কংগ্রেসের নেতার বিরুদ্ধে করুক, সিপিএম এর নেতার বিরুদ্ধে করুক। দুই, যে ধর্ষণের মামলা বলছে, সেটা তো মামলা কমপ্লেনই হয়নি শাহজাহানের। আমরা আসবো এই আলোচনায় বাকিদের কি অভিমত, শাহজাহান সম্পর্কে তৃণমূল কংগ্রেসের অভিমত আমরা শোনালাম, এই অবস্থানের প্রেক্ষিতে বাকিরা কি বলবেন শুনবে একটা বিজ্ঞাপনে, বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে যে যুক্তি শুনেছিলাম তৃণমূল কংগ্রেসের মুখে, তার প্রেক্ষিতে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শক্তি মৈত্রের কাছে যাব। বলুন কি বললো, একবার রিপিট করুন। এই যে তৃণমূল কংগ্রেস বলছে যে এতদিন পর্যন্ত না বিরোধীরা একবারও কিছু বলেছে এই বিষয়টি নিয়ে, আমি খুব ক্যাটাগরিক্যালি বলছি যে একটা দোষ, অন্যায়কে চাপাতে গিয়ে আরেকটা অন্যায়কে তুলে ধরা, এটা কখনোই একটা সুস্থ মানসিকতার লক্ষণ নয়। জানেন যে রেল দুর্ঘটনায় এলএন মিশ্র পদত্যাগ করেছিল, বিজেপির ভদ্রমহিলা বি.আর. আম্বেদকর দিয়ে শুরু করেছিলেন। আম্বেদকর বলেছিলেন তোমাকে সব দেয়া হবে, শুধু শিক্ষাটা দেওয়া হবে না, কারণ যেদিন তুমি শিক্ষিত হবে সেদিন তুমি প্রশ্ন করতে শিখবে। আমার বক্তব্য একটাই, শাহজাহান আজকে যদি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করতেন যে ইডিফিডির দরকার নেই, যে শাহজাহানকে আমার দরকার,
নিজের দলের ভাবমূর্তি ভালো করার একটা ছোট প্রশ্ন করি কংগ্রেসকে। আজকে আপনি বললেন যে আপনারা শহর কলকাতায় কয়েকটি জায়গায় আজকে আপনারা আন্দোলন কর্মসূচি পালন করেছেন, অধীর রঞ্জন চৌধুরী গিয়েছেন সন্দেশখালীতে। তৃণমূল কংগ্রেসের প্রশ্ন, চোপড়ায় কেন যাচ্ছে না বিরোধীরা? আপনারা কি মনে করেন যে ঘটনা ঘটেছে, যে শিশুগুলোর মৃত্যু হয়েছে, তার পেছনে বিএসএফ এর গাফিলতি আছে? আমি অবশ্যই এটা চোপড়ায় কেন যাচ্ছে না বিরোধীরা, চোপড়াও একটা ঘটনা যেখানে 4টে শিশু গর্ত চাপা পড়ে মারা গেল। তাহলে সেখানে কেন সেটা অবশ্যই কেন্দ্রীয় সরকার দেখা, যাদের আন্ডারে ওটা কেন্দ্রীয় সরকার তো দেখা দরকার, অবশ্যই দেখা দরকার, কিন্তু এই যে ধরুন মানে কংগ্রেস যাওয়ার সময় পাচ্ছে না এই বিষয়ে আলোকপাত করুন না। সময় যে পাচ্ছে না চোপড়া, আমি আপনাকে প্রথমেই বলেছি, শুরুতেই বলেছি, একটা অন্যায়কে ঢাকতে আরেকটা অন্যায়কে এক্সাম্পল। আসবো সিপিএম এর কাছে। সিপিএম এর কাছে যে বিষয়টি জানতে চাইবো, আজকে তৃণমূল কংগ্রেসে যখন বলছিল তখন আপনি কয়েকটি বিষয়ে হাত তুলেছিলেন, আপনি আলোকপাত করতে চাইছিলেন, বলুন। যেটা বলার হলো যে বিষয়টা হলো যে শেখ শাহজাহান, আপনার যেটা প্রশ্ন ছিল শেখ শাহজাহানকে ধরা হচ্ছে না কেন, শেখ শাহজাহানকে ধরা হবে না এটা তো স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজের ভাষণে যখন বলেন পুরো রাজ্য। আমি মেনে নিলাম যে বিরোধীরা কিছু বলেনি, মানুষ ওখানে বলেনি, এখন পুরোটা সাজানো গোছানো যাই বলুন, কিন্তু এখন যার নামে সবাই স্লোগান শাউটিং দিচ্ছে, বিরোধিতা করছে, তাকে যখন ক্লিন চিট মুখ্যমন্ত্রী দিচ্ছে, প্রশাসনের কারোর কি ক্ষমতা, তিনি পুলিশ মন্ত্রী এখনো, তাহলে প্রশাসনের কারোর কি ক্ষমতা আছে তাকে ধরার ক্ষমতা থাকে না। আপনাকে যদি আমি মুখ্যমন্ত্রী বলে দেয় সমাজের আপনি সেরা, তাহলে আপনি সেরা, এটা মেনে নিতে রাজ্য কেন সবাই বাধ্য, কারণ তিনি তো মাথায় রয়েছেন এখনো পর্যন্ত গণতান্ত্রিক নিয়মে। তাহলে তিনি যখন তাকে বলছে এখনো স্টিল নাও তিনি ভালো ছেলে, ভালো ভোট করান, তার করছি কনস্পিরেসি হচ্ছে, তৃণমূলের প্রতিনিধিও তাই বলছেন যে কনস্পিরেসি হচ্ছে, সাধারণ মানুষ তার এগেইনস্টে প্রত্যেকটা মানুষ বলছে, আমরা শুনলাম প্রত্যেকটা মানুষ, বাইরের লোকজন সাজিয়ে যারা বলছে তারা সাধারণ মানুষ। আমরা আরেকটা ইস্যুতে যাব, আমাদের সময় সংক্ষিপ্ত। আজ আপনারা জানেন গতকালই ভোট রকম ভাবে হয় নাকি আপনারা শুধু ভোট করেন, তিনি কেন্দ্রীয় শাসন। আমরা আরেকটি বিষয় আপনাদের মতামত শুনবো, দর্শকরা ধৈর্য ধরছেন। তফসিলি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার তিনি একটি প্রতিনিধি দল নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন, তিনি দেখেন এবং আজকে তিনি রাষ্ট্রপতিকে একটি রিপোর্ট দিয়েছেন। অরুণ হালদার তফসিলি কমিশনের চেয়ারম্যান আজকে রাষ্ট্রপতিকে রিপোর্ট দেওয়ার পর সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন আমি প্রথমে দর্শকদের শোনাবো। कल जब संदेशखाली हम लोग पहुंच गए थे, उधर में एक टेरर परिवेश तैयार किया है, वो शाहजहान मोल्ला एंड गैंग वो पूरा मिलके ऐसा एक भयानक वातावरण तैयार किया है। लोग उस बोलने के लिए ही साहस किए, सामने आने के बोलने से ही वो लोग डर रहे हैं। वो लोग एक ही चीज़ बोल रहे हैं, जब आप इधर से चला जाओगे तब तो हमारे ऊपर दोबारा ये लोग हमला करेगा, हम कैसे बता सकता है। तब भी उन लोग हम लोगों को आश्वासन किया है, जहाँ भी हम लोग है पूरा टीम हमारे इधर रहेगा, आप चिंता मत करो। बहुत आश्वासन देने के बाद 2-4 लोगों ने मुँह खुला है, उन्होंने बोला है ऐसा ऐसा घटना हम लोग को हुआ है। महिला को कैसे कैसे बुला के पार्टी में जाके और पूरा रात भर बैठा के रखते, उन लोग के साथ गलत काम करता है, ये वाला चीज़ उन्होंने बताया है। उसके बाद हम लोग पुलिस का बड़े अधिकारी मौजूद था, उनसे मिलने के लिए बात करने के लिए हम लोग गए थे संदेशखाली थाना में, लेकिन हम लोग देख के पुलिस अधिकारी लोग भाग गया, हमारे साथ बात भी नहीं किया। उसके बाद हम लोग तुरंत निर्णय लिया है, हम लोग महामहिम राष्ट्रपति से मिलने का समय मिला है। महामहिम राष्ट्रपति हमको टाइम दिया है, आज 11 बजे महामहिम राष्ट्रपति की रिपोर्ट भेजा है, और उसी रिपोर्ट में एक ही मुद्दा, एक ही एजेंडा मैंने लिख के दिया है जो कानून में अनुसूचित जाति वर्गों को सेफगार्ड करने का आर्टिकल 338 में है, वो सरकार एट्रोसिटी वायलेट कर रहा है और सरकारी मदद में हो रहा है। इसके ऊपर 100% राष्ट्रपति बन सकता है, इसी का आधार पर मैंने रिपोर्ट राष्ट्रपति को दे दी। প্রথমে আসবো রাজ্য বিজেপির মুখপাত্রের কাছে। সন্দেশখালীর মতো একটি জায়গায় যেখানে 19টি জায়গায় এই মুহূর্তে 144 ধারা জারি রয়েছে, সেই রকম একটি জায়গায় গিয়েছিলেন তফসিলি কমিশনের চেয়ারম্যান। সেখানে দেখে তিনি কিছু একটা মূল্যায়ন করেছেন এবং তার ভিত্তিতে তিনি বলছেন পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন আছে এবং সেই সুপারিশ করছেন রাষ্ট্রপতিকে। আপনার কি মনে হয় মানে এই একটা সন্দেশখালীর একটা অংশ, সেখানের ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন আছে পশ্চিমবঙ্গে, এই যে মূল্যায়ন, সেই মূল্যায়ন সম্পর্কে আপনার প্রাথমিক বক্তব্য? আমি এই উত্তরটা লাস্টে দিচ্ছি, আমি আগে একটু দুটো উত্তর আমি দিয়ে নিই, আমাকে একটু সময় দিন। সেটা হচ্ছে যে দিলীপ দার কথা বলা হয়েছে, আমি ফোন করে জানলাম দিলীপ দা যে ওখানে যাচ্ছেন সেটা যদি প্রশাসন জানতে পারতো তাহলে দিলীপ দাকে যেতে দেওয়া হতো না। জানতে পারেনি, দিলীপ দা পৌঁছে গেছেন, কার্য সমস্ত তার হয়ে গেছে, তারপরে প্রশাসন জানতে পেরেছে। তার মানে আপনার বক্তব্য যে মিডিয়ায় ছবি পেলো, আমরা ছবি দেখালাম আর পুলিশ জানলো না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি বলি এক এক করে, আমি খোঁজ নিয়ে জেনেছি। দ্বিতীয় কথা হচ্ছে
একটু আগে আমি তীব্র ধিক্কার জানাই কংগ্রেসের প্রতিনিধি দলকে, যিনি এসছেন উনি বলছেন যে আম্বেদকর নাকি বলেছেন যে শিক্ষা করা, মানে কি শিক্ষা নিয়ে একটা উনি মন্তব্য করলেন যে শিক্ষিত হলেই ক্ষতি আর কি। না তা বলিনি, হ্যাঁ বলুন, আপনি ভুল, আমি আবার বলুন ওই কথাটা। আম্বেদকর বলেছেন, বিআর আম্বেদকর বলেছেন সবকিছু চাইলে পাওয়া যাবে, শিক্ষা চেয়েও না, কারণ শিক্ষা যেদিন চাইবে সেদিন তুমি প্রশ্ন করতে শিখবে। এই জন্য প্রশাসক কখনো তোমাকে ওই জায়গায় পৌঁছতে দেবে না। আম্বেদকর, হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে শিক্ষা। আর দ্বিতীয় তাছাড়া এই আমাদের তৃণমূলের প্রতিনিধি ভাই উনি বলছিলেন যে ওখানে কেউ বলেনি নাকি, সবাই বলেছে ও সে, মানে আমি নিজে চ্যানেলের মাধ্যমে দেখেছি একজন মা বলছেন আমার মেয়েকে নিয়ে গেছে, একজন মা বলছেন, আমি নিজে কানে শুনেছি। বিষয়টা হচ্ছে কি 13 বছরে বলেনি বা 13 বছরে বাকি আপনাদের দলের কেউ বলেননি বা সিপিএম এর বলেননি বা কংগ্রেসের কিছু বলেননি, সেইটাই বক্তব্য। আমি বলছি অরুণ হালদারের বিষয়টা নিয়ে একটু এবার অরুণ হালদারে আমি আসছি। তার এই যে স্ক্রিপ্ট নিয়েও আমি একটু বলবো যে স্ক্রিপ্ট রচনা কে করেছে। আমি অরুণ হালদারের বিষয়ে আসছি, আপনাকে আগে সময় দিচ্ছি। অরুণ হালদার শাহজাহান করেছে, আমরা নই। আর অরুণ হালদার যে বলেছেন যে এটা তো শুধু সন্দেশখালী নিয়ে নয়, উনি সন্দেশখালী যেমন দেখেছেন উনি এর আগেও এসেছেন, আমরা দেখছি বকটুই, আমরা দেখছি পার্ক স্ট্রিট, আমরা দেখছি জয়নগর, আমরা প্রতিদিন প্রতিনিয়ত জীবন্ত মানুষগুলোকে, মহিলাগুলোকে, ঠিক সেই কেন্দ্রীয় সরকার আবার এই সরকারকে কলকাতাকে বলছে নিরাপত্তা, সারা পশ্চিমবঙ্গ জুড়ে ত্রাস, সন্ত্রাস, আগুন জ্বালানো এবং মাননীয় আমরা এই বিষয়ে বাকিদের অভিমত শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যেতেই হবে, বিরতির পরে ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন। অন্যায়গুলোকে রেখে দিচ্ছে। ফিরেলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসবো প্রদেশ কংগ্রেসের কাছে। অরুণ হালদার তফসিলি কমিশনের চেয়ারম্যান, তিনি বলছেন রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন রয়েছে, সেই সুপারিশও তিনি করেছেন। এই অরুণ হালদার, যেটা আমরা পাচ্ছি তফসিলি কমিশনের ওয়েবসাইটে, সেখানেই বলা হচ্ছে 1987 সাল থেকে তিনি আরএসএস এর একজন সদস্য, 1988 থেকে আরএসএস এর শাখার দায়িত্ব সামলেছেন। তার এই মূল্যায়নকে কিভাবে দেখছে কংগ্রেস? কোনো মতেই 355 বা 56 কোনো রাজ্যে প্রয়োগ হোক, এটা আমরা সম্পূর্ণ বিরোধী। সম্পূর্ণ বিরোধী এই কারণেই, একটাই কারণে বিরোধী, যে 356 কারণটা হচ্ছে, তাহলে তো অধীর চৌধুরী আজকে বলতে পারতেন, বলেননি তো, যে রাষ্ট্রপতি শাসন মানে কেন্দ্রের হাতে ক্ষমতাটাকে একদম কুক্ষিগত করে রাজ্য সরকারের গণতান্ত্রিক যে আরেকটি বিষয় আমি আপনার কাছে আসবো। রাজীব কুমার সহ আরো 2 ঊর্ধ্বতন পুলিশ কর্তাকে ডেকে পাঠানো হয়েছে সংসদীয় স্বাধিকার ভঙ্গ কমিটির কাছে, কারণ সুকান্ত মজুমদার কমপ্লেন করেছেন সাংসদ হিসেবে যে তার স্বাধিকার ভঙ্গ হয়েছে। কি বলবেন? শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, ভারতীয় জনতা পার্টি রাহুল গান্ধীকে তাড়াতে সময় নেন না। ভারতীয় জনতা পার্টি মণিপুরে যখন ইন্টারনেট কেটে দেওয়া হয়, প্রধানমন্ত্রী গিয়ে পৌঁছতে পারেন না। আজকে হাতরাস যে কথা বলা হচ্ছিল, বিভিন্ন জায়গায় যখন নারীর ওপর অত্যাচার হয়, সেটা গুজরাট হোক, সেটা রাজস্থান হোক, সেটা মধ্যপ্রদেশ ডাকা ঠিক হয়েছে, হ্যাঁ ডিজিকে তলবটা ঠিক হয়েছে, ডিজিকে তলব এইভাবে ডাকার কোনো মত নেই। কিন্তু রাজীব কুমার সম্বন্ধে মুখোপাধ্যায় সিপিএম এর মুখপাত্র কিভাবে দেখছেন দুটো বিষয়কে? অরুণ হালদার, তার মূল্যায়ন, সেই মূল্যায়ন এবং পাশাপাশি রাজীব কুমার সহ পুলিশ কর্তাদের ডাকা। পশ্চিমবঙ্গের পুলিশ দলদাসে পরিণত হয়েছে, এটা যেমন সত্যি, তবু একটা গণতান্ত্রিক পদ্ধতিতে যেখানে এখনো আমরা সংবিধানকে মানি, সেই জায়গায় দাঁড়িয়ে কখনোই বিজেপি তো চাইবেই, এটা তো বিজেপি এখন যা পরিস্থিতি চাইবে, কোনো ইয়ে নেই। কিন্তু এই যে অরুণ হালদার, তার মানে আপনি বলছেন এটা কি বিজেপি? এই আরএসএস বলেন আরএসএস, অরুণ হালদার তপশিলি জাতি, এই যে বিষয়টাতে মানুষ সেখানে ভিকটিম হয়েছে, এটা থেকে তো সরিয়ে দেওয়া হচ্ছে, কোথাও ধর্ম কোথাও জাত। এখানে তো জাতেরও, যদি ওখানে বলছে তপশিলি মহিলাদের উপর শুধু আক্রমণ হয়েছে, ওখানে সাধারণ ইয়ে নেই। রাজ্য পুলিশের পক্ষ থেকে আমরা সেই ছবি বারংবার চালিয়েছি যে সুকান্ত মজুমদার যখন পড়ে যাচ্ছেন তখন তাকে টানছেন সিরি পারভিন বলে একজন বিজেপি নেতা। সেখানে রাজ্য পুলিশের ভূমিকা সম্পর্কে আপনাদের কি বক্তব্য? রাজ্য পুলিশ একেবারে দলদাসে পরিণত হয়েছে, এই বিষয়ে কোনো কারোর কোনো সেক্ষেত্রে সুকান্ত মজুমদারের স্বাধিকার ভঙ্গের পিছনে রাজ্য পুলিশের হাত আছে বলে মনে করে সিপিএম? না না না, সেটা ধাক্কা। দেখুন, একটা মবে আমরাও যাই, আপনারা বুঝতে পেরেছি। আসবো তৃণমূল কংগ্রেসের কাছে, অবশ্যই বিজেপি তার উত্তর দেবে। তিনটে জিনিস। এক, আমি কংগ্রেসের মুখপাত্রকে ধন্যবাদ জানাবো যে বিজেপির 1 নম্বর দালাল অধীর চৌধুরী যে 23শে মার্চ 2022 সালে 355 ধারার জন্য লিখে পাঠিয়েছিল রাষ্ট্রপতিকে, তিনি সেটা বিরোধিতা করলেন। তিনি সাচ্চা কংগ্রেস, তিনি অন্তত অধীর চৌধুরীর মতো বিজেপির দালাল নয়। 1, 2,
আমি বলবো আপনি দেখেছেন যে ভদ্রমহিলা অ্যারেস্ট হয়েছে, পুলিশ তো অ্যাকশন নিচ্ছে, তাকে অ্যারেস্ট করেছে। বনেটের উপরে উঠে যে ভদ্রমহিলা টেনেছে সেটা সবাই দেখেছে ভিডিও। হ্যাঁ, আমরা সেই ছবি দেখিয়েছি। অ্যারেস্টেড বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তো পুলিশ হ্যাজ ডান হিজ জব। থার্ড, আমি আবার আমার দলের মতো করে বলছি, পরিষ্কার বাংলায় যদি ক্ষমতা থাকে 356 করে দেখাক। আসবো বিজেপির কাছে। এই যে হুমকিটা মনে হয় বন্ধ হওয়া উচিত। এখনো পর্যন্ত হুমকি এত গলা চড়ানো কি করে তৃণমূলের ভাইদের আসে? এই যে করে দেখা, হ্যাঁ দেখান না, হুমকি না বলছেন, চ্যালেঞ্জ, যারা এক মিনিট, যারা যে বিজেপির নেতা কোথায় ছিল তপশিলি কমিশন যখন মুখে পেচ্ছাপ করেছিল বিজেপির নেতা? কোথায় ছিল? আমি বলি কোথায় ছিল যখন বিজেপির দ্বারা দলিতদের ল্যাংটা করে মেরেছিল? চেপে রেখে দেবেন, কোথায় ছিল? এইভাবে চেপে রেখে দেবেন, আপনি বলতে দেবেন না, আমি জানতাম। আরে আপনি আমার বলার সময় বলতে দেন। সুকান্ত মজুমদারকে কে ধাক্কা মেরেছে? হ্যাঁ, পায়ের তলা থেকে পুলিশ ধাক্কা মেরেছে। আপনি দেখতে পাচ্ছেন না, সেই ভিডিওটা চালিয়েছি আমরা। গাড়িটা চালিয়ে দেওয়ার প্রয়াস হয়েছে, গাড়ি এক ফোঁটা নড়েনি, গাড়ি স্ট্যান্ড ছিল। উনি পড়ে গিয়েছিলেন। আরে টানলো আপনার দলের নেত্রী, এখানে বলছে যে গাড়িটা চালিয়ে দেওয়ার প্রয়াস হয়েছে, আমাদের সবাই চিৎকার করে উঠেছে, তারপর থেমেছে, আর ওই জন্যই উনি পড়ে গেছেন। আরে আপনার দলের নেত্রী কেন উঠলো সিকিউরিটির মাঝখানে? এই যে স্ক্রিপ্ট, তো জেড সিকিউরিটি, জেড ক্যাটাগরি সিকিউরিটি, এই তপশিলি কমিশনের চেয়ারম্যান, এই তপশিলি কমিশনের চেয়ারম্যান কেন যায়নি বলুন তো? কেন যায়নি মধ্যপ্রদেশে, কেন যায়নি একটু বলতে পারেন? তিনি যে কথা বলছেন, তিনি শুধুমাত্র তপশিলি কমিশনের চেয়ারম্যান, যেহেতু তিনি ওই পরিবেষ্টনের মধ্যে যে অংশের কথা সেটাই বলতে চাইছেন, মানুষগুলো অত্যাচারিত হয়েছে, তাদের মধ্যে যারা তপশিলি সম্প্রদায়ের, দলিত সম্প্রদায়ের, তাদের উপরে যে অত্যাচার হয়েছে। আজকে আমি একজন আদিবাসী মহিলাকে, একজন তৃণমূল নেতা কি করে তার চেহারার গড়ন নিয়ে বর্ণনা দিতে ওইভাবে দিতে পারে এবং আদিবাসীকে চিহ্নিত করতে পারে মহিলাকে, এর বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাই। আরে ওই আদিবাসী জাতির জনককে মারার পেছনে রয়েছে, তাকে বলছেন নোবেল আইডিয়া, তাতে সদস্য, তার মূল্যায়ন কি নিরপেক্ষ বলে মনে করেন? কখনো কোনো দিন তার মূল্যায়ন নিরপেক্ষ হতে পারে না। জাতির জনককে আরএসএস কখনো মূল্যায়ন ঠিক হতে পারে না। আরে পারে না, পারে না, কখনো কোনোদিন পারে না। এই বিষয় নিয়ে আমি আসবো, এই বিষয় নিয়ে আসবো। তৃণমূলের কাছে প্রশ্ন, তাহলে আমরা দেখতে পেয়েছি বারংবার সিপিএম যে কথাটা বলে থাকে যে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই প্রথম থেকে যে যে কথাগুলো বলে এসেছিলেন, 142টা প্রকল্প এখনো অবধি তার প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি, সেগুলোকে ঢাকার জন্যই কি এক একটা রাজ্যকে প্রশাসনিকভাবে বা অন্যভাবে করায়ত্ত করার চেষ্টা করছে লোকসভা নির্বাচনের আগে? না না, একদম। তো আপনি বলুন না, একের পর এক রাজ্য, আমরা এই পথে একটা ছোট্ট এক্সাম্পল দিই। হেমন্ত, 2 হেমন্তর কথা আপনি দেখেছেন। 1-2 হেমন্তর বিরুদ্ধে ইডি গেছে, 1 হেমন্ত জেলে, 1 হেমন্ত বিজেপিতে। এটাই তো রাজ্য চলছে, এভাবেই তো চলছে। দেখা যাক এইভাবেই চলে কিনা। আগামী 19 তারিখ ডেকে পাঠানো হয়েছে রাজীব কুমার সহ অতিরিক্ত পুলিশ সুপার বসিরহাটের এবং পুলিশ সুপারকে, তাদেরকে ডেকে পাঠানো হয়েছে এবং সেক্ষেত্রে তাদের কি পদক্ষেপ থাকে এবং তার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির কাছে যে সুপারিশ করা হয়েছে তফসিলি কমিশনের পক্ষ থেকে, সেই সুপারিশ কতটা গুরুত্ব পায়। সুপ্রিম কোর্টে, হাইকোর্টে মামলা দায়ের হয়েছে, কি বলেন আদালত, এবং রাজনৈতিকভাবে সন্দেশখালী আর কতদিন উত্তপ্ত থাকে, প্রশাসন কতটা শান্তি ফিরিয়ে নিয়ে আসতে পারে। আজকে থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক, সেখানকার ছাত্রছাত্রীদের মানসিকতার কথা ভেবে কতটা সংযত হয় রাজনৈতিক দলগুলি, সেদিকে আমাদের নজর থাকবে। আজকে আমাদের এই আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন অধ্যাপিকা বিথিকা মণ্ডল, কোহিনুর মজুমদার, শক্তি মৈত্র, পল্লব মুখোপাধ্যায়। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকের বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।